নখের আঁচড় দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কানের ছিদ্র দিয়ে হুড়মুড় করে ঝংকার তুলে কয়েকটা বর্ণ, শব্দ, বাক্য প্রবেশ করে। তাতে তোমার কি? আমি যে কোনো চিহ্ন নিয়ে দেশ বিদেশ ঘুরে আসবো, কোনো সমস্যা? শ্রেয়ার মাথাটা চক্কর দিয়ে উঠল, ব্যাক্কেল বনে গেল। আপনা আপনি দু ওষ্ঠ আলগা হয়ে আসে। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে জবাবে বলল, না। শ্রেয়া ধীরস্থির ভঙ্গিতে গুটি গুটি পায়ে ছাদের দরজা অবধি এলো। গরম গরম নিঃশ্বাস ফেলছে ও। সামনে তাকিয়ে দেখে তুর্য কানে মোবাইল ধরে রেখেছে, হয়তো কথা বলছে কারো সাথে। তুর্যর প্রখর তাপে ছোট ছোট চুল থেকে ঘাম বেয়ে ঘাড় পিঠ স্পর্শ করছে। কিঞ্চিত পরিমাণ ভিজে উঠেছে পরনের নীল টি শার্ট। এই লোকের কি কষ্ট হচ্ছে না? ঘামে হাতের লম্বা লম্বা লোমশগুলোও হতাশায় দুঃখে লেপ্টে আছে। এইবার শ্রেয়ার ভীষণ খারাপ লাগছে। তুর্য কেমন করে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না ও। আষাঢ় মাসে কথা ছিল বৃষ্টি রিমঝিম ছন্দ তোলার। সেই ছন্দে মানব মন উতলা হতো, নৃত্য তুলে নাচত, রোমাঞ্চকর হতো পরিবেশ, প্রকৃতি, মানুষজন। অথচ হচ্ছে তার উল্টো। পা বাড়িয়ে মন্থর করতে সুঠাম সৌষ্ঠব দেহের সান্নিধ্যে নিজের চীর্ণ চিকন গা এগিয়ে আনল শ্রেয়া। তুর্য তীররেখা নজরে একবার তাকালো ওর দিকে, পুনরায় দৃষ্টি অদূর অম্বরে নিবদ্ধ করে বলল, রাখছি ভাই, বউ দাঁড়িয়ে আছে কিছু বলার জন্য, তাকে অপেক্ষা করাতে কষ্ট হয় আমার। শ্রেয়া অতিকায় অবাক হলো, চমকপ্রদ চাহনি নিক্ষেপ করলো তুর্যর দিকে। তুর্য মোবাইলটা পকেটে রেখে এক হাতে বাড়িয়ে শ্রেয়ার শরীরটা নিজের মধ্যে আবদ্ধ করতে গিয়েও থেমে যায়। কপালে তুষ্ট বলিরেখার ভাঁজ সে ফুটে ওঠে। শ্রেয়া রিনঝিনে কণ্ঠে প্রশ্ন করল। কি হয়েছে? তুর্যর নির্লস জবাব, ঘেমে আছি, এখন ধরবো না। শ্রেয়ার কণ্ঠনালী ভেদ করে কোনো কথা এলো না। একটু একটু করে অতীব নিকটস্থে যায় ও তুর্যর। ছোট্ট বাচ্চাদের ন্যায় মিশে যায় বুকের সাথে, আঁকড়ে ধরে গেঞ্জি। তুর্যর ওষ্ঠদয়ে নিঃশব্দ হাসি অনেকখানি জায়গা দখল করে। শ্রেয়ার স্বাদের মেঝে শুয়ে থাকা ওড়নাটা টেনে ওর মাথার ওপর দিয়ে সমস্ত চুল মাথা ঢেকে দিল। সর্বদা ভরাট গম্ভীর কণ্ঠস্বরটা কেমন আদুরে নরম হয়ে উঠল। বলল, রোদ আমার বউকে কালো ভূত বানাতে চাইছে। আর আপনি? আপনার শরীর খারাপ লাগছে না? এখানে এসে ফোনে কথা বলতে হয়? নির্ভয়ে প্রশ্নটা করে শ্রেয়া। প্রশ্ন করার অনুমতিটা তুর্যই দিয়েছে ওকে। তবুও বেশ ভয় হয় ওর। তুর্যর বদমেজাজি রূঢ় স্বভাব সম্পর্কে ও অবগত। অবশ্য প্রথম পরিচয়টা ফুলশয্যায় হয়েছিল, যদিও মানুষটা মানসিকভাবে বিক্ষিপ্ত ছিল, এবং দ্বিতীয়বার সুস্থ মস্তিষ্কে এই ছাদেই দাঁড়িয়ে কি তেরা বাঁকা ব্যবহার করে ওর সঙ্গে। তখন থেকেই তুর্যর প্রতি ওর ভীতি। শ্রেয়া ভীতিকে একপাশে রেখে তুর্যর সামনে কথা বলতে গিয়ে দোনামোনা করার আরেকটা কারণ বের করেছে, তা হলো সম্মান। ও এই মানুষটাকে প্রচণ্ড সম্মান করে। তুর্যর বুকে মুখ গুজে চক্ষুদ্বয় বুঝে ফেলল শ্রেয়া। উসরে শ্রবণ হলো গলার আওয়াজ। তোমার মতো সুন্দরী বউ ফেলে প্রেম প্রেম আমার দ্বারা হবে না। আমি যেদিন ছোট্ট শ্রেয়সীর মাথায় ঝুঁটি দেখেছি, বড় শ্রেয়সীর কাজল মাখা আঁখি দেখেছি, সেদিনই শেষ, একদম শেষ। সেটা আমার বউও জানে ভালো করে। শ্রেয়া লাল রঙের প্রলেপে ঢাকা গাল দুটো লুকোতে আরেকটু ঘনিষ্ঠ হলো। তুর্য কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল, কি করছো? এটা কিন্তু ছাদ, চলো রুমে যাই। বড্ড রসাত্মক শোনালো কণ্ঠটা। কানে ঝংকার তুলে এক একটা ধ্বনি। শ্রেয়ার লজ্জায় নেতিয়ে পড়েছে, তবুও অস্পষ্ট মিহিস্বরে প্রতিবাদ করার তীব্র প্রচেষ্টা করে। আমি তো তুমি কি চেক করতে আসছো ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে কিনা? চেক করতে আসবো কেন? আপনি সিগারেট খান স্বচক্ষে দেখলাম একদিন। বুক থেকে মুখ তুলে নির্দ্বিধায় কথাখানা ব্যক্ত করে শ্রেয়া। তুর্য ওকে ছাদের রেলিংয়ের সঙ্গে ঠেসে ধরল, দুহাত দুই পাশে রেখে আটকে ফেললো ওকে। দাঁতে দাঁত চেপে বলল, কিস করার সময় নাকি সিগারেটের গন্ধ পেয়েছিলে? শ্রেয়া কিংকর্তব্য বিমূঢ় স্থির নেত্রে তাকিয়ে রইল। ওর ললাটে জমাট হয়ে থাকা বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে যাচ্ছে কানের কাছ দিয়ে। তুর্য একটু একটু করে ঘর্মাক্ত ফোঁটাতে হাত ছুঁয়ে দিল। নিশ্চল মায়াবী নয়নজোড়ায় কতক্ষণ চেয়ে থেকে কপালে রাখলো ওষ্ঠদয়। শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কেঁপে উঠল। শরীরের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে সেই কম্পন। আর মনে হচ্ছে জীবনটা এখন সুখের অনুচ্ছেদ, ভালোবাসার অভাব নেই। যেদিকে দৃষ্টি মেলে রঙিন সুতোয় যেন বাধা পড়ে। মাসখানেক আগেই প্রাণটা চলছিল কোনো রকম, সব কিছু সাদা মালাটে আবৃত থাকে। অতঃপর রঙিন প্রচ্ছদের শিল্পী হিসেবে আসে তুর্য নামক গম্ভীর পুরুষ। ওষ্ঠ এখনও শ্রেয়ার ললাটে ডোবে। কিয়ৎক্ষণ পর কপাল ছেড়ে নেমে আসে তীর তীর করা অধর পানে। মুখোমুখি অধৈর্যরা
গলা শুকিয়ে গেল শ্রেয়ার। তুর্য কি আজও পানি সাধবে? এখানে পানি কোথায় পাবে? সেদিন কোনো তাড়াহুড়ো না করেই গ্লাসের পানি সমাপ্ত করেও মনে হচ্ছিল কত যোগ পানি পান করেনি। ভাগ্যিস তুর্য পানি দিয়েছিল, নয়তো তৃষ্ণার্ত হয়ে লজ্জার ভারে সোফায় জ্ঞান হারিয়ে পড়ে থাকত। তুর্য সরে গিয়ে বলল, আমি সিগারেট খাই না। একবার যে ছাদে দেখে ভেবেছিলে সেটা ভুল দেখেছিলে। নিচের ফ্ল্যাটের একটা ছেলে খেয়েছিল, অর্ধ অংশটা ফেলে চলে যেতে তোমার আগমন। বিস্ময়াহত চোখে তাকায় শ্রেয়া। আনমনে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে বসে, সত্যি? বউকে বিশ্বাস করে না? তুর্যর প্রশ্নে থম মেরে যায়ও। বিশ্বাস করেও অনেক বেশিই করে। পুনঃলহু স্বরে বলে ওঠে তুর্য, আমার জীবনের কিছু ভুল অনেকখানি সময় নষ্ট করে দিয়েছে। সুস্থ স্বাভাবিক থেকে আমি তোমার সঙ্গে থাকতে চাই। অ্যালকোহল, সিগারেট এসব ক্ষণিকের ডিপ্রেশন কাটিয়ে একটা মানুষকে মিছে সুখ দিতে পারবে, কিন্তু একটা সময় পাল্টা আক্রমণ করবে এসব। তোমার কাছাকাছি আমি যে সুস্থতা অনুভব করি সেটা কাটিয়ে আমাকে পাগল বানানোর ক্ষমতা একমাত্র তুমিই রাখো। যদি মানুষের জীবন সীমা 1000 বছর হতো তাহলে তোমার সাথে 1000 বছর বাঁচার আকুতি করে যেতাম শ্রেয়সী। শ্রেয়া নিশ্চুপ। অন্তর্দেশে শীতল অনুভূতি। অতিরিক্ত দুঃখে চুপ হয়ে যায় একটা মানুষ। শ্রেয়া তা হচ্ছে না, বরঞ্চ অত্যাধিক আনন্দে নির্বাক সে। তুর্য ফের বলে, ছাদে আসলে যে? আয়ুষ ভাইয়া এসেছে। হঠাৎ? প্রিয় নাকি অনেকদিন ধরে ওনার সাথে কথা বন্ধ রেখেছেন, তাই। তুর্য উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলল, বাহ, আয়ুষ তো উন্মাদ প্রেমিক হয়ে যাচ্ছে দিনকে দিন। চলো নিচে যাই। এক প্রকার দৌড়ে কাছাকাছি আসলো শ্রেয়া। সামনে দাঁড়িয়ে পড়ল। তুর্য ভ্রু কুচকালো ঈষৎ। রাশভারী গলায় বলল, কি হলো? আমরা আরো পরে যাই। কম্পনরত কণ্ঠে উত্তর দেয় শ্রেয়া। তুর্য বাঁকা হাসে, বলে, ওদের কি প্রাইভেসির জন্য পুরো ফ্ল্যাট লাগবে? এক রুমে হয় না? আমাদের তো এক রুমেই চলে। সারা জীবন নীরব থেকে এখন আমার থেকে ধাপে ধাপে এগিয়ে গেল আয়ুষ। বউটা গাধি, বোকাশোকা না হলে আমি অনেক ধাপ পেরিয়ে যেতাম। এ যাত্রায় আর সহ্য করতে পারল না শ্রেয়া। এত মারাত্মক কথা। এদিক সেদিক তাকাতেই তুর্য কবজি চেপে ধরে বুকে মিশিয়ে বলল, লুকোচুরি খেলতে হলে আমার বুকেই লুকাও। প্রিয় ভয়ঙ্কর রেগে আছে। রাগের কারণ আয়ুষ সত্যি ওকে পরীক্ষা খারাপ হওয়াতে আদর দূর ফোনও দেয়নি। পরীক্ষা শেষ হয়েছে কতদিন, ঘন্টা সেকেন্ড পেরিয়ে গেল। 5টা দিন আয়ুষ ওকে যন্ত্রণায় রেখেছে, বাড়িয়েছে ছটফটানি। পরে যখন রাগ কমলে কল দেয়, প্রিয় পাল্টা জেদ ধরে ফোন ধরে না। শেষমেশ বাধ্য হয়ে আবারও চট্টগ্রাম ছুটে এসেছে। এখনও আসার পর থেকে কথা বলছে না প্রিয়, এমনকি দরজা লাগিয়ে রুমের ভেতর বসে আছে। আয়ুষ দরজার সামনে দাঁড়িয়ে মলিন কণ্ঠে বলল, আমার যন্ত্রণা হচ্ছে লতিফ, বেরিয়ে আসো। রেজাল্ট খারাপ হলেও বকা দেব না, বিশ্বাস করো। খুব ভালোবাসি তোমাকে। তোমার চেহারা না দেখলে ভেতরটা ব্যথা করে, কণ্ঠ না শুনলে অশান্তি লাগে। বেরিয়ে আসো প্লিজ। চট করে দরজাটা খুলে গেল। আয়ুষ মুখশ্রী দেখার পূর্বেই ওর উপর ঝাঁপিয়ে পড়ল কাঙ্ক্ষিত মানুষটা। প্রিয়র নিকট তার নিরামিষ স্বামী এখনো বদ প্রেমিক। আয়ুষ শক্ত হাতে পেঁচিয়ে নেয় ওকে নিজের সঙ্গে। গলায় ঠোঁটের তীব্র স্পর্শ মেখে বলল, আমি বারবার ছুটে আসতে রাজি, কিন্তু আর একদিনও কথা না বলে থাকতে পারবো না। ছোট্ট জীবনটা অভিমানে কাটিয়ে দিলে ভালোবাসবো কখন? আই লাভ ইউ প্রিয়। প্রিয় সঙ্গে সঙ্গেই এক হাত আয়ুষের হৃদয়স্থল বরাবর রাখে। ধক করে ওঠে আয়ুষের ভিতরটা। শুনতে পায় প্রিয়র মায়া মিশ্রিত স্বর, এই স্থানের মালিক আমিই যেন চিরকাল থাকি। শ্রবণের হাওয়ায় বিষাদের গন্ধ। মধ্যরাতে ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে পড়ে শ্রেয়া। দেখে তুর্য হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়ায় তোড়জোড় চালাচ্ছে। শ্রেয়া কোনো কিছু না ভেবে বিছানা ছেড়ে ভয়াত্মক কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? তুর্য ওর হাত ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, বলে, যেমনই আছো তেমন ভাবেই চলো। মনটা কু ডাকে শ্রেয়ার। গলা ধরে এলো। কেন? প্রিয় গাড়িতে অপেক্ষা করছে। বাবার শরীরটা ভালো নেই, হার্ট অ্যাটাক করছেন। ভূতল কেঁপে উঠল শ্রেয়ার। সেদিনই না ওর সন্ধি হলো বুড়ো মানুষটার হৃদয়ের সঙ্গে সুন্দর একটা বাবা মেয়ের সম্পর্ক সৃষ্টি হয়েছিল। এভাবেই কি সুন্দর মুহূর্তগুলো জলদি জলদি ফুরিয়ে যায়? প্রকৃতিতে যখন দূরতীর ছোঁয়া পেতে ব্যাকুল, তখনই হসপিটালের করিডোরে এসে পৌঁছায় তুর্য, শ্রেয়া, প্রিয়। মেহরিমা চৌধুরী থম মেরে বসে আছেন। পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন ত্রিহা।
শ্রেয়া জড়তার সংখ্যা নিয়ে ওনার কাছে এগিয়ে আসলো। তুর্য গিয়েছে ডাক্তারের কাছে। অসহায় চোখে শাশুড়ির অস্ত্র বিসর্জন দেওয়া দেখছে শ্রেয়া। খারাপ লাগছে ওর। ও কেন আরেকটু হালকা করতে পারল না নুরুল চৌধুরীর বুকে চেপে থাকা কষ্টের ভার? এই ওজন সইতে না পেরেই যেন আজ এ পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো তিনি মুখ খুলে ছোট বাচ্চাদের মতন আবদার করতে পারলেন না, আমার ছেলেদের আগের ন্যায় ফেরত চাই। কিন্তু শ্রেয়া ঠিকই উপলব্ধি করেছে ওনার কথাগুলো কতটা আর্তনাদে মিশেছিল। ত্রিহা ওকে দেখে নিজের জায়গা ছেড়ে ইশারা করলো বসার জন্য। মাথা নাড়িয়ে না জানালো সে। ত্রিহা শুনল না, হাত ধরে বসিয়ে দিল। তার মতে মানুষের বিপদে কালে পাশে দাঁড়ালে প্রিয় হয়ে ওঠা যায়। প্রিয় না হলেও কমপক্ষে মনে কৃতজ্ঞতার একটা স্থান সৃষ্টি করা যায়। শ্রেয়া কিছু সময় পার করে মিনমিনে কণ্ঠে বলল, আমা কাঁদবেন না বাবা, সুস্থ হয়ে যাবেন। মেহরিমা ঘাড় ঘুরিয়ে চাইলেন, চোখ মুখে বিধ্বস্ত ভাব। কোনো কথা বলতে মন চাইছে না ওনার, তবুও কাতর স্বরে বলে উঠলেন, তুর্যকে বলো তোহাসকে কল দিতে, দরকার হলে আমি সেই বাড়ি ছেড়ে দেব। আমার স্বামীর প্রথম ভালোবাসার চিহ্ন মুছে যাক তা আমি চাই না। যে ভালোবাসা হারাই সেই বোঝে তার স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখতে না পারার যন্ত্রণাটা ভেতরটা কুড়ে কুড়ে খায়। আমার সম্মান রক্ষা করতে গিয়ে উনি ছেলের সাথে এত বছর যোগাযোগ করলেন না। আসলে সৎ সৎই হয়, যতই একদম বুকের ভেতর ঢুকিয়ে ফেলো না কেন, কখনো সৎ তকমা মুছে যাবে না। আপন মা হাজারবার মানলেও তাতে সমাজে বা ছেলে মেয়ের কিচ্ছু যায় আসে না। সেক্ষেত্রে এটা শাসন। সৎমা যদি একটু উচ্চ আওয়াজও করে তাহলে ধরেই নেয় মানুষ সতীনের সংসার সহ্য করতে পারে না। সব সৎমা আবার ভালো হয় না, কেউ কেউ হয়। আমি হয়তো কেউ কেউ এর তালিকায় যুক্ত হতে পারিনি। আরিয়ানার যত কাছে যেতে চেয়েছি আমাকে সৎ শাশুড়ি ভেবে ততটাই অবহেলার দোষ দিয়েছে। তোমার আপন শাশুড়ি হয়েও ভালো হতে পারলাম না, খারাপ চাইলাম তোমার, তার মানে আমি সত্যিই খারাপ? ভালো স্ত্রী, ভালো মা, ভালো শাশুড়ি কিছুই হতে পারিনি। এতটা নিচু মনের হয়ে গিয়েছিলাম যে এতিম মেয়েটাকেও আঘাত করেছি। এটারই শাস্তি দিচ্ছেন আমাকে আল্লাহ। শ্রেয়ার বাকশক্তি হারিয়ে ফেলল খানিক সময়ের জন্য। নিস্তব্ধ অটল চাহনি মেহরিমার দিকে। একটা মানুষ কি করে পারে দোষ না করেও নিজের ওপর নিয়ে নিতে সবটা? মা হয়তো এমনই হয়। কোনো নিষ্ঠুরতা, স্বার্থপরতা নেই, আছে কেবল মায়া। আচ্ছা, তোহাস কি যোজন দূরে থেকে কখনো অনুভব করেছে সে কতটা জঘন্য ব্যবহার করেছিল মায়ের সঙ্গে? কতটা ক্ষত বিক্ষত করেছে মা বাবার মন? আরিয়ানা কি আঁচ করতে পেরেছে নিজের ভুল, নাকি সবকিছু তার ইচ্ছাকৃত ছিল? বুক ফেটে কান্না আসার উপক্রম শ্রেয়ার। কণ্ঠনালী কাঁপছে। নিজেকে সামলে ধাতস্থ হলো, আপনি কোনো দোষ করেননি, বরং তোহাস ভাইয়া নিজের কারণেই মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। আমি ছোট না হলে আমার মাকে আগলে রাখতাম, তাহলে বাবা মারতে পারতেন না। যে বাবা মা হারায় তারাই বোঝে তাদের মূল্য। এই পৃথিবীতে বাবা মার মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। অন্য কেউ ভালোবাসলেও সেটা মানুষ ভাগ্য বলে পেয়ে যায়। শ্রেয়ার নরম আফসোসের স্বর কর্ণপাত হওয়া মাত্র মেহরিমা অনুশোচনার অনলে দগ্ধ হয়ে পড়লেন। কিছু বলতে পারলেন না তিনি। তুর্য ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসতেই উঠে দাঁড়ালেন। শ্রেয়ার দিকে এক নজর চেয়ে মেহরিমা চৌধুরীর দিকে তাকালো তুর্য। ক্লান্ত মেশানো গম্ভীর কণ্ঠে বলল, ভাই আসছে। গতকাল ফ্লাইটে ওঠার আগে আমাকে ফোন দিয়েছিল, পরিবার সমেতে আসছে। এখন তাকে চৌধুরী বাড়িতে কিভাবে আনবে সেটা তোমরা ভালো জানো। মেহরিমা চমকে উঠলেন, বললেন, হাসপাতালে আসবে? তুর্যর দীর্ঘ নিঃশ্বাস সে বলে, আমি না করেছি। বর্তমানে মিসেস আরিয়ানরা চাচার বাড়িতে আছেন। আমি চাই না হাসপাতালে কোনো সিন ক্রিয়েট হোক। বাবার অবস্থা এখন কিছুটা ভালো। যা করার বলার বাড়িতে নিয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া যাবে। একদিন পর কিছুটা সুস্থ হয় নুরুল চৌধুরী। ওইদিকে ছেলের অবস্থা দেখে ফাতেমা চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। তাই তুর্যর ওপর ভরসা রেখে মেহরিমা বাড়িতে চলে গিয়েছেন। শ্রেয়া, প্রিয়, আয়ুষ হসপিটালেই রয়ে গেল। করিডোরে পাতানো বেঞ্চিতে বসে ঘুমে আয়ুষের কোলে ঢলে পড়েছে প্রিয়। অপরদিকে শ্রেয়া বসে বসে ভাবছে কিভাবে এত এত মনোমালিন্যের দেয়াল ভেঙে এক হবে পুরো পরিবার। একই ছাদের নিচে কত মানুষ বাস করে, অথচ সবার মনের মিলন থাকে না। বিচ্ছেদ সহজ, সন্ধি কঠিন, খুবই কঠিন। একজন নার্স এসে জানালো তুর্যকে ডাকছেন নুরুল চৌধুরী, সাথে শ্রেয়াকেও। তুর্যর পিছন পিছন শ্রেয়া কেবিনে ঢুকে পড়ে। ওদের দেখে অচিরেই রোগা চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে নুরুল চৌধুরীর। দুর্বল কণ্ঠে হাঁক ছাড়লেন, কাছে আয় তোরা। তুর্য চেয়ার টেনে বাবার কাছাকাছি বসলো। শ্রেয়া একপাশে দাঁড়িয়ে রইল। নুরুল চৌধুরী আবারও মুখ খুললেন, বললেন, বাবার কাছে এসে বসো।
তুর্যর দিকে এক পলক তাকিয়ে তার পাশের টুলে বসলো শ্রেয়া। ওদের দুজনের দিকে চেয়ে দুই অধর প্রসারিত করলেন তিনি। জিতেই গেলেন। নিজের অভিমান ভেঙে ছেলেকে ডাকলেন না, কিন্তু সেই অভিমানের ভারে দুনিয়া ছাড়তে রাজি আছেন। তাচ্ছিল্য মাখা কণ্ঠে এক একটা বাক্য উচ্চারণ করলো তীর্য। শ্রেয়া আঁতকে উঠল। একটা অসুস্থ মানুষকে এভাবে বলা ঠিক, কিন্তু নুরুল চৌধুরীর হাসি দেখে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। তিনি খোশ মেজাজে ওকে লক্ষ্য করে বলল, এই কথাগুলো কি আছে জানিস মা? কষ্ট, অভিমান, আমাকে হারিয়ে ফেলার ভয়, ভাইয়ের প্রতি ভালোবাসা, সম্মান। তোর স্বামী আমাকে এত ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। ওর কি বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে লজ্জা লাগে? শ্রেয়া সাহসের কাজ করে বসলো, তৎক্ষণাৎ বলে ফেলল। হয়তো। নিমিষেই তুর্য রসপূর্ণ চাহনি নিক্ষেপ করলো ওর উপর। দৃষ্টিতে দমে গেল ও। নুরুল চৌধুরী মৃদু ধমকে বললেন, ওকে চোখ রাঙালে কেন? আমার সহজ সরল মেয়েটাকে একদম ভয় দেখাবে না। যা সত্য তাই বলেছে ও। শুনলাম তোমার ভাই এসেছে সম্পত্তির ভাগ নিতে। না, অফিসের কাজে এসেছে, চলে যাবে আবার। ওকে চৌধুরী বাড়িতে নিয়ে এসো, সম্পত্তির ভাগ করব। ওর বউকেও আসতে বলো, তাকে দেখতে চাই। ওর মতো এতিম আর একটা মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসেছে, সারাক্ষণ কিভাবে সবার মন জয় করে ওর মন ভাঙার চেষ্টা করেনি। সকাল থেকে জাঁকজমকপূর্ণ আয়োজন চৌধুরী বাড়িতে। শ্রেয়া ও প্রিয় ব্যস্ত হাতে রান্নাঘর সামলাচ্ছে ত্রিহার সঙ্গে। মেহরিমা ঘরে লুকিয়ে রেখেছে নিজেকে। বসার ঘর থেকে রহিমা বড় বড় পা ফেলে রান্নাঘরের দুয়ারে উপস্থিত হলো। হাঁপাতে হাঁপাতে বলল, নতুন বধূ ত্রিহামা প্রিয় ওরা আইয়া পড়ছে, তুর্য বাবা লইয়া আইছে ওরারে, জলদি আইও। রান্না প্রায় শেষের দিকে। ত্রিয়া আদুরে ভঙ্গিতে প্রিয়র উদ্দেশ্যে বলল, তোমরা যাও, আমি আসছি। সকাল থেকে প্রিয় শ্রেয়া উভয়ের খুব উত্তেজিত তোহাস ও আরিয়ানকে দেখার জন্য। দুজনে হাত ধুয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। এসেই পাজোড়া থমকে গেল। অত্যন্ত সুন্দর গড়নের একটা মেয়ে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে 3 পিস। বাচ্চাটার বয়স বড়জোর 1 কি 1.5 বছর হবে। মেয়েটার পাশে একজন সুঠামদেহী পুরুষ দাঁড়িয়ে। শ্রেয়া হতবাক। কে বলবে এরা একই মায়ের পেটের না? তুর্য ও তোহাসের চেহারা অনেকটাই মিল। ছোট ছোট পায়ে আর একটু এগিয়ে আসেও। ওর পিছন থেকে লাঠি ভর দিয়ে ফাতেমা চৌধুরী সামনে আসেন। তোহাসের দিকে তীক্ষ্ণ চোখ চেয়ে সোফায় বসে পড়লেন। বলে উঠলেন, আরে মেহমানেরা দাঁড়াইয়াছেন কেন? কত বছর পর আসলেন, বসেন বসেন। তুর্য বাবু ওদের বসতে বলবা না তুমি? প্রিয় মুখ টিপে হাসছে। তুর্য ধপ করে ফাতেমা চৌধুরীর পাশে বসে পড়ল। ফিসফিস করে বলল, ফাতু, বাবু কেন ডাকো? দুদিন পর বাবুর বাপ হব আমি। চারিধারে দৃষ্টি বোলাচ্ছে তোহাস। দাদির খোঁচা মারাটা ও ঠিক বুঝতে পেরেছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে সবার সামনে। কেউই এগিয়ে এসে কথা বলছে না, না বলাটাই স্বাভাবিক। শ্রেয়া সামনের মানুষটার মনের হাল বুঝে নম্র কণ্ঠে বলে উঠল, কেমন আছেন ভাইয়া? আরিয়ানা ভুরু কুঁচকে তাকালো। তোহাস মুখে হাসি টেনে উত্তর দেয়, ভালো। তুমি তুর্যর বউ, রাইট? আমার শান্তশিষ্ট প্যাচবিহীন নির্ভেজাল ভালো মানের বউ। সোফায় বসে আয়েশি ভঙ্গিতে বলে তুর্য। নুরুল চৌধুরী রুম থেকে বেরিয়ে আসলেন। অবস্থা তেমন ভালো না ওনার। বুকের ব্যথা প্রায়শই অসহনীয় হয়ে ওঠে। আয়ুষের সাহায্যে ড্রয়িং রুমে আসলেন তিনি। তোহাস আসার খবর পেয়ে বসার ঘরে পা রাখতে দীর্ঘদিনের পুরনো চশমাটা অস্পষ্ট ঝাপসা হয়ে আসে। অন্তর্দৃষ্টায় দমকা সমীকরণ বয়ে যায়। সাথে জমানো অভিমানের পাল্লাটা আরও অনেকখানি ভারী হয়ে উঠল। চেহারায় গম্ভীর ভাব ধরে রেখে মাঝ বরাবর এসে দাঁড়ান। বাবাকে দেখে বাচ্চাদের মতন ছুটে আসলো তোহাস। দু হাতে জাপটে জড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে না। তার আগেই হাত তুলে বাধা দিলেন নুরুল চৌধুরী। গমগমে সুর বলে উঠলেন, বসো। সোফায় বসে তোহাসকে বসার জন্য বললেন। অসহায় দুর্বল নেত্রে তাকিয়ে তোহাস তুর্যর পাশে বসল। টলমলে দৃষ্টি নিক্ষেপ করলো বাবার দিকে। কখনো তাকে তুমি বলে সম্বোধন করেননি নুরুল চৌধুরী। বাবা ছেলের সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর ন্যায়। সেই বাবা আজ ওর দিকে তাকাচ্ছে না, ঠিক করে কথা বলছে না। কতগুলো বছর কেটে গেল অনুতপ্তটায়, অনুশোচনায়। হ্যাঁ, প্রতিনিয়ত জ্বলছে ওর ভিতরটা। কত শত অভিযোগ নিজের প্রতি জমে আছে হৃদয় কুঠিরিতে। বিলাসিতার প্রাচুর্যে মায়া মমতার ভরপুর এই চৌধুরী বাড়ির আঙ্গিনা পার হয়ে একটা মুহূর্ত স্বস্তি মেলেনি তার। নিজের অপরাধের শাস্তি থেকেও রেহাই পায়নি সে। কঠিন শাস্তি ভোগ করেছে। মাকে অপমান করার ফলস্বরূপ। নিষ্প্রভ কণ্ঠে বলল, বাবা কেমন আছো? মাকে দেখতে পাচ্ছি না যে।
মুহূর্তেই সকলের কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হয় তাচ্ছিল্য কণ্ঠস্বর। তোমার মা আছে? সে তো তোমাকে জন্ম দেওয়ার সময় দুনিয়া ছেড়েছে। হয়তো বুঝে গিয়েছিল মাকে সম্মান করতে অক্ষম তুমি, কুলাঙ্গার সন্তান। স্তব্ধ পরিবেশ। ফাতেমা চৌধুরী বাঁকা হাসলেন, নিশ্চুপে লুকিয়ে নিঃশব্দে। মনে মনে বেশ আনন্দ পেয়েছেন। তুর্যর নজর সাদা ফকফকা মেঝেতে। তোহাসের কণ্ঠনালী ভেদ করে এলো, তুমি ঠিক বলেছো বাবা। তৎক্ষণাৎ আরিয়ানের চোখের কার্নিশ ছুঁয়েছে এক ফোঁটা জল গড়ালো। স্বামীর দুঃখের পরিমাণ নিতে পারে না ও। নিমিলিত চক্ষুপাত্রে টুপ টুপ করে অশ্রু পড়তেই অত্যাধিক জোরে চিল্লাতে শুরু করে তিতাস। ওর চিৎকারের শব্দে শ্রেয়া অস্থির হয়ে ওঠে, ব্যগ্র গলায় বলে ওঠে, আপুও কাছে কেন? আরিয়ানা জবাব না দিয়ে তিতাসকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রেয়ার নিশ্চল দৃষ্টি ছোট্ট তিতিসার পানে। ঠোঁট ভেঙে কান্না করছে মেয়েটা। ওষ্ঠধর কেমন লালচে রঙের, হাত মুঠো করে রেখেছে। কান্নার তালে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এতটুকুন মেয়ের রাগ জেদ। শ্রেয়ার অভ্যন্তরে শীতল শীতল ভাব। বাচ্চারা অদ্ভুত মায়ায় মাখে মানুষকে। পাষাণ হৃদয়ও গলে মোম হয়ে যায় তাদের সান্নিধ্যে। তুর্যর ডাকে ভাবনা ছিঁড়ে ফিরে তাকায়ও। আদেশের স্বরে বলে তুর্য, মিসেস আরিয়ানকে রুমে নিয়ে যাও। তিতিশার এখানে ভালো লাগছে না হয়তো। আরিয়ানা না চাইতো শ্রেয়ার সঙ্গে ড্রয়িং রুম ছাড়তে হলো। ওদের গমনের পথে তাকিয়ে তুর্য কণ্ঠে গম্ভীর্য রেখে বলল, আপনার সিদ্ধান্তটা ভাইকে জানিয়ে দিন বাবা। তোহাসের কণ্ঠে চমক। কিসের সিদ্ধান্ত? দীর্ঘ এক নিঃশ্বাস মুক্ত করলেন নুরুল চৌধুরী। বললেন, তুমি এই বাড়িতে থেকো। সন্ধ্যার পর উকিল আসবে, সম্পত্তি ভাগ বন্টন হবে, আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমারও তোমার বউয়ের কথা মতো আমরা তোমাদের প্রাপ্য সম্মানই দিব। এই বাড়িতে তোমার অধিকার আছে, নিজের পাওনা কেন ছাড়বে? সেই যে বলে গেলে তোমার হক তুর্য মেরে দিবে। আজ পর্যন্ত আমার ছেলে তোমার ভাগের এক রতিও ভোগ করেনি। বুকে পাথর চেপে ভালোবাসে, সম্মান দেখিয়ে তোমার সাথে যোগাযোগ রেখেছে। ওর মা খারাপ না, সেটা প্রমাণ করেছে। যদি খারাপ হতো তাহলে নিশ্চয়ই তোমার বিরুদ্ধে ফুসলিয়ে বড় করতো ওকে। ছোট থেকেই এটাই শেখাতো। তোমাকে দূরে রাখলেও সব সম্পত্তি পাবে, এমন কিছু কি করেছে সে? করেনি। ওর মায়ের দেওয়া ভালোবাসা শিক্ষায় ভুল অভিযোগের ফলেও সে তোমাকে সম্মানের সাথে এ বাড়িতে এনেছে। বড় হলেও বিবেকের উচ্চ হওয়া যায় না। দুধ দিয়ে কাল সাপ পুষলে দিন শেষে ছবল খেতে হয়। যার ভুক্তভোগী মেহেরিমা। কোনোদিনও ওকে বলিনি সতীনের ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ওকে। না বলা সত্ত্বেও সে সেটা করেছে। এত কিছুর বিনিময়েও কি দিয়েছ ওকে? অপমান, মিথ্যা অপবাদ, সত্য মিথ্যা যাচাই ছাড়া কষ্ট দিলে। এত বছরেও ভালোবাসা প্রত্যাখ্যান করেছ দুদিনের ভালোবাসায় মেহে। আশা করি সুখে ছিলে। বুড়ো বয়সে অনুরোধ করব, পারলে থেকে যাও। তোমার মাকে খুব ভালোবাসতাম। তোমাকে দেখলে যেন আমি তাকে অনুভব করতে পারি। অভিমানের দেওয়ালটা আর তুলে রাখতে পারলাম না। থেকে যাও। আমি কথা দিচ্ছি আরিয়ানার কোনো ক্ষতি হবে না। দরকার পড়লে আমি চট্টগ্রামে চলে যাব মেহেরিমাকে নিয়ে। অন্তত এই সমাজ বলতে তো পারবে আমার খাটিয়া ধরা থেকে কোনো ছেলে বঞ্চিত হয়নি। কথাগুলো শেষ হতেই তোহাস ঢলে পড়ল নুরুল চৌধুরীর পায়ের সমীপে। ওনার হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ওঠে। পুরুষ নাকি শত কঠিন পরিস্থিতিতেও ভাঙ্গে না, অথচ প্রিয় সহ সবাই দেখলো কতটা সহজে বাবার পা ছুঁয়ে কাঁদছে তোহাস। কই ছিল এতকাল? প্রিয় বুঝে পায় না মানুষ কেন সব সময় খুইয়ে নিজের ভুল বোঝে। নুরুল সাহেব অটল টু শব্দটুকু করলেন না তোহাসের উদ্দেশ্যে। তুর্যর দিকে নজর ফেলে স্রেফ বললেন, সন্ধ্যার পর থাকিস। তৎপরে সোফায় ঘাড় এলিয়ে চুপ করে রইলেন। তোহাসও পা আঁকড়ে ধরে রাখলো। মুখ দিয়ে কথা হচ্ছে না। আয়ুষ ওর কাঁধে হাত রেখে নরম গলায় আওড়ালো, উঠুন ভাই, বড় আব্বুর জন্য স্ট্রেস এখন ঝুঁকিপূর্ণ। সকালেই রুমটা গোছগাছ করে রেখেছিল শ্রেয়া। আরিয়ানাকে নিয়ে আবসা অন্ধকার রুমে ঢুকে ও নিজ হাতে রুমের কালো পর্দাগুলো সরিয়ে দিয়ে সূর্যের রোশনি ঘরে আসার সুযোগ করে দেয়। তিতিশার কান্না থমকে গিয়েছে ততক্ষণে। ভাষা ভাষা আখিদয়ে সে দেখছে কালো একটা তাঁতের কাপড়ে পরিহিতা মেয়েকে। ওর চাহনিতে মন্ত্রমুগ্ধের ন্যায় পা ফেলে অভিমুখে এসে উপস্থিত হয় শ্রেয়া। বিমুগ্ধ নয়নে চেয়ে দু হাত বাড়ায়, উদ্দেশ্য কোলে নেবে। তিতাসা ঠোঁট ছড়িয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়বে অবস্থা। তখনই আরিয়ানা নিজের সঙ্গে চেপে ধরে ওকে। শ্রেয়ার মন আহত হয়, মনক্ষুণ্ণ হয়, বুকটা কেঁপে ওঠে। আরিয়ানা ক্রোধান্বিত চাহনি নিবদ্ধ করে। মুখ থেকে বেরিয়ে আসা এক একটা ধ্বনিতে রাগের মিশ্রণ। আমার মেয়েকে ধরবে না। মলিন ভাব কাটিয়ে শ্রেয়া হাসে, অত্যন্ত মৃদু হাসি। ধাতস্থ হয়ে বলে, আমি কি তিতিশার ক্ষতি আপনার চোখের সামনে করে ফেলবো?
আর কেনই বা করব? আমার হাত এতটাও শক্ত না যে তিতিশার শরীর থেকে চামড়া খসে পড়ে যাবে, কিংবা আমার মন কুৎসিত না যে একটা বাচ্চার ক্ষতি করব। আমার এমন কোনো ইচ্ছেও নেই। আপনার আচরণের ব্যাপারে শুনেছিলাম, আজ দেখেও নিলাম। আমার মনে হয় কি জানেন, আপনি ওভার পজেসিভ। নিজের জিনিস একান্তে নিজের করে রাখতে চান, কারো সান্নিধ্য সহ্য হয় না আপনার। আপনার জন্য সংসারে ফাটল ধরেছে, সংসারে ভাঙন ধরিয়েছেন আপনি। শুনেছি আপনিও আমার মতো এতিম। কোনোদিন আপনজনের অভাব ফিল করেননি? একবারও মনে হয়নি আপনজনের কাছে থাকাটা কতটা শান্তি দেয়? জানেন আপু, আমি আপন মানুষের স্পর্শ পাওয়ার জন্য কতটা ব্যাকুল ছিলাম। আল্লাহ আমার সেই চাওয়া এই পরিবারের মাধ্যমে পূরণ করে দিয়েছেন। আশা করি আপনিও একদিন বুঝবেন। তিতিশাকে এমন করে বড় করবেন যেন আপনাদের সম্মান করে। ভুল বলে ক্ষমা করে দিবেন আমাকে। আজও সময় আছে নিজেকে শুধরানোর। আমি আপনাকে আপু বলেই ডাকি। আমার কেউ নেই, বড় বোনের অভাব বোধ করি আমি। আপনি বললেও ডাকবো, আর না বললেও ডাকবো। হাসি বজায় রেখে তিতাসকে এক প্রকার কেড়ে নিল শ্রেয়া। সাথে সাথেই তিতাস ওর বুকে মিশে গেল। ওর মাথায় চুমুকে প্রশান্তির শ্বাস টেনে নেয় শ্রেয়া। আরিয়ানার কণ্ঠ নিভে গেল। আকস্মিক কি হয়েছে কে জানে, বলল, ওকে বেশি চেপে ধরো না, নয়তো গরমে কষ্ট হয় ওর। শ্রেয়া মিষ্টি হাসি উপহার দেয়, বলে, আচ্ছা। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। মনটা বিষাদে ছেয়ে গেল আরিয়ানার উচ্চারিত দুবাক্যে। তোমার আপন শাশুড়ি তো, তাই এমন পক্ষপাতিত্ব করো। আমার মতো সৎগরের হতে তাহলে এক দণ্ড মনের স্বস্তি পেতে না। থেমে থাকলো না শ্রেয়া, চট করে প্রশ্ন ছুড়ে দিল, মনের স্বস্তির জন্য এতটা নিচে নেমেছেন আপনি? আপন না বলে মানুষ হন। আপন পর দিয়ে নয়, মানবতা মন দিয়ে যাচাই করুন। আপনি মেন্টালি সিক, সেটা বুঝতে পারছেন আপনি আপু? ছি। সমস্ত গা ঘৃণায় রিরি করে উঠল শ্রেয়ার। তিতিশাকে রেখে রুম থেকে বেরিয়ে এলো। নারী মন নাকি দুর্বল হয়, মায়ায় ভরা থাকে। কিন্তু আরিয়ানার ক্ষেত্রে মতামত সম্পূর্ণ পাল্টে গেল শ্রেয়ার। সম্ভবত অপরাহ্নেই বাড়ি ফিরেছে পাখির দল। হতে পারে ভীষণ তারা তাদের। সন্ধ্যা নামল না ধরণীতে। এখনই নিড়ে যাওয়ার কত অস্থিরতা। শ্রেয়া নীলাম্বর থেকে চক্ষু সরিয়ে এনে জিজ্ঞেস করল, হঠাৎ কোথায় যাচ্ছি আমরা? সূর্য একমনে ড্রাইভ করতে মগ্ন। কোমল কণ্ঠস্বর কর্ণপাত হতেই বলে উঠল, খালা শাশুড়ি বাড়িতে দাওয়াত খেতে। শ্রেয়া বিষম খেল। খালা শাশুড়ি মানে তো ওর খালা। শ্রেয়াকে গাড়ি থেকে বের করে একটা বিশাল আকারের গেট পেরিয়ে ঢুকে পড়ল তুর্য। চমৎকৃত নয়ন ফেলছে শ্রেয়া আশেপাশে। ঢের সুন্দর একটা বাড়ি, প্রাচুর্যে ভর্তি। সাদা রংটা কেমন ঝিলমিল করছে। ছোটখাটো একটা বাগান পেরিয়ে ওরা সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চাপতেই যে দরজা মেলল তাকে দেখেই চক্ষুদয়ের আকার নিমেষেই বড় হয়ে আসে শ্রেয়া। চকিতে তুর্যর দিকে তাকালো, তাকিয়ে রইল অনিমেষ। নেত্রপল্লব ফেলতে পর্যন্ত ভুলে বসল। তুর্য ওকে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে সামনের ভ্রু কুঁচকে কপালে ভাঁজ ফেলে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে রাখা মেয়েটাকে প্রশ্ন করল, কেমন আছেন আপু? আমাদের ভেতরে ঢুকতে দিবেন না? অহমিকা দরজার হাতল ধরে নিজেকে সামলে নেয়। চোখ জোড়া সংকুচিত হয়ে আসে তার। বিস্মিত কণ্ঠস্বর, আপু আপু কেন রাখছো? আর তোমরা এখানে? শ্রেয়া নিজেও হতবাক, কথা বলার শক্তি হারিয়ে নির্বাক। তুর্য অধর কার্নিশে বাঁকা হাসি আঁকে। নীলস হাব ভাব তার কণ্ঠে গুরুতর ভাব এনে প্রতি উত্তর করে, বলল, খালা শাশুড়ির মেয়ে সম্পর্কে আমার বড় হলে আপু ডাকবো না? আর এটা তো ডাবল শাশুড়ি বাড়ি, মানে নানা এবং খালা শ্বশুরের বাড়ি, তাই টানে টানে ছুটে এলাম। কি? একই সঙ্গে দুটো ভিন্ন ভিন্ন মানুষের কণ্ঠনালী গলিয়ে অভিন্ন শব্দ বেরিয়ে আসে। কানে বেজে ওঠে তুর্যর। বিরক্ত মাখা স্বরে বলে উঠল, পা ধরে গিয়েছে আমার, ভেতরে গিয়ে বসে বসে সব বলবো। ফের অহমিকার দিকে তাকিয়ে বলে, আপু প্লিজ সাইড। তাজ্জব হয়ে চেয়ে চেয়ে একপাশে চেপে গেল অহমিকা। তুর্য শ্রেয়ার হাত ধরে ড্রয়িং রুমে এলো। শ্রেয়াকে সোফায় বসিয়ে বলল, এটা তোমার নানার বাড়ি এবং খালার বাড়ি, দুটোই। বলতে পারো তোমার মায়ের বাড়িও। অহমিকা ও শ্রেয়ার উভয়ের পায়ের নিচ থেকে শক্তপোক্ত মেঝেটা যেন সরে গেল। তুর্য ওদের হতভম্ব দৃষ্টি এগিয়ে গিয়ে গাঢ় স্বরে বলে উঠল, আপনার বাবা কোথায় অহমিকা আপু? আর নানু? তখন ওই রাশভারী গলায় কেউ ডেকে উঠলেন অহমিকা বলে। শ্রেয়া তাকিয়ে দেখে একজন বয়স্ক লোক। ওনাকে প্রিয় ও আয়ুষের বিয়েতে দেখেছিল সে। সম্পর্কে অহমিকার বাবা। ইনি তাহলে ওর খালু। খালা কোথায়? তুর্য যে নানুর কথা বলল, তার মানে নানুও আছেন। অহমিকার বাবা হাতের খবরের কাগজটি টেবিলের ওপর রেখে খানিক ঈষৎ মিশ্রিত গলায় তুর্যকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো? আমার মেয়েকে সবার সামনে অপমান করে শান্তি হয়নি তোমার? এখন বউ নিয়ে বাড়ি অবধি চলে আসলে,
সেদিন কিছু বলিনি কারণ তুমি আগে থেকে বিবাহিত ছিলে। না হলে আমার মেয়েকে তোমার পরিবারের বিয়ের আশ্বাস দিয়ে অপমান করে এর একটা বিহিত আমি করেই ছাড়তাম। মেয়েটা দিনরাত এক করে সুস্থ করেছে তোমায়। তোমার মা তো তোমাকে এক রুমে বন্দি বানিয়ে রেখেছিল। আমার মেয়ে মিনতি করে মেন্টাল হসপিটালে ভর্তি করায় তোমার সব অত্যাচার সহ্য করেছে। সাইকোসিস ডিসঅর্ডার, ওকে কল্পনা করে মানুষকে আঘাত করতে, তাহলে সামনে পিক করতে মনে নেই কতবার আহত হয়ে বাড়ি ফিরেছে মেয়েটা। তবুও তোমার ট্রিটমেন্টে পেছুপা হয়নি সে। তোমার পাগলামি শুয়ে গিয়ে পাশে থেকেছে শুধুমাত্র নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। সামান্য কৃতজ্ঞ বোধ নেই তোমার?